আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মামুন। আর আজকে আমাদের আলোচনার বিষয় উপল তালুকদার স্যার সম্পাদিত বড়ুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তনের ভূমিকা অংশটুকু নিয়ে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। বসন্ত রঞ্জন রায় বিদ্যাবল্লভ সম্পাদিত শ্রীকৃষ্ণ কীর্তন প্রকাশিত হয় 1916 খ্রিস্টাব্দে। অমিত্রসূদন ভট্টাচার্যের সম্পাদনায় শ্রীকৃষ্ণ কীর্তন সমগ্র নামে বইটি 1966 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 2004 খ্রিস্টাব্দে বইটির ফটোমুদ্রণ সংস্করণ প্রকাশিত হয় নীলরতন সেনের সম্পাদনায় শ্রীকৃষ্ণ কীর্তন নামে। এই কাব্যের একটি খণ্ড, কখনো দুটো খণ্ড, কখনো বিভিন্ন খণ্ড থেকে নির্বাচিত পদ নিয়ে বিভিন্ন সময়ে গ্রন্থ সম্পাদনা করেছেন মোহাম্মদ আব্দুল হাই ও আনোয়ার পাশা, নীলিমা ইব্রাহিম, চিত্তরঞ্জন লাহাসহ আরও কেউ কেউ। নীলরতন সেন ব্যতীত আর সবার বই ছাত্রজীবনে পড়ার সুযোগ আমার হয়েছে। তাদের গ্রন্থসমূহ মিলিয়ে পড়তে গিয়ে পদে পদে পাঠভেদ দেখে শঙ্কিত হয়েছি এই ভেবে যে পুঁথিটির মূল পাঠ আসলে কি। উত্তরকালের সম্পাদকেরা পূর্বকালের সম্পাদকদের হয় অন্ধানুকরণে অথবা ছিদ্রান্বেষণে যতটা ব্যস্ত, সত্য সন্ধানে ততটা ব্রতী হয়েছেন বলে মনে হয় না। পুঁথিটির ফটোমুদ্রণ সংস্করণ দেখে আমার অন্তত তাই মনে হয়েছে। আঞ্চলিক বাকভঙ্গি প্রভাবিত এই একই সঙ্গে অনুসৃত বিবিধ নীতির বানানে লেখা আদি মধ্যযুগের কাব্যভাষা যে দুরূহ তা বলাই বাহুল্য। প্রাজ্ঞ বোদ্ধাদের জন্য অপ্রয়োজনীয় হলেও আধুনিক যুগের আগ্রহী নবীন পাঠকের জন্য মূল পাঠের পাশাপাশি আধুনিক গদ্যরূপ অত্যাবশ্যক, নতুবা কাব্য রসাস্বাদনের পদে পদে বিঘ্নিত হবে। পূর্বগামী সম্পাদকদের অনেকেই আধুনিক গদ্যরূপ দেননি। কেউ কেউ পুরো পদের আধুনিক পাঠ না দিয়ে টিকার মতো করে কেবল গদ্যভাষ্যের সূত্র নির্দেশ করেছেন। কেউ বা আবার মূল পাঠের পাশাপাশি আধুনিক গদ্যরূপ সন্নিবেশ না করে পরিশিষ্ট হিসেবে তা অনেক পরে সংযুক্ত করেছেন। মূল পাঠ ও আধুনিক গদ্যপাঠ পাশাপাশি দিয়েছেন এমন দৃষ্টান্তও অবশ্য আছে। আধুনিক গদ্যরূপ যারা দিয়েছেন তারা প্রায় সবাই আক্ষরিক অনুবাদে প্রক্রিয়াটিকে আমি অনুবাদই বলতে ইচ্ছুক ব্রতী হয়েছেন। কাব্যভাষা এবং গদ্যভাষা সম্পূর্ণ ভিন্ন দুটি ভাষিক পদ্ধতি। আমার মনে হয় আক্ষরিক অনুবাদে কবিতার মৃত্যু ঘটে, আবার অনুবাদক বেশি স্বাধীন হলে কবিতা আর কবির থাকে না, তা হয়ে পড়ে অনুবাদকের মূল প্রভাবিত ছায়া কবিতা, যাকে কবিতা বলাই সঙ্গত। প্রাক্তোক্ত দুটি পথের কোনো পথেই আমি যাইনি, অন্তত যেতে চাইনি। বড়ুচণ্ডী দাস বেশিরভাগ পদই লিখেছেন পয়ারে, নতুবা ত্রিপদীতে। মধ্যযুগের কবিতায় পংক্তি শেষেই অর্থ ব্যঞ্জনার পরিসমাপ্তি ঘটে। আধুনিক কবিতার মতো ব্যঞ্জনা পংক্তি থেকে পংক্তিতে সঞ্চরণশীল অথবা পুরো কবিতার মধ্যে তা পরিব্যাপ্ত নয়। পয়ার বা ত্রিপদীতে মাত্রা সংখ্যা যেহেতু নির্দিষ্ট, তাই কবিতার বক্তব্য প্রকাশে দ্বিবিধ রীতির আশ্রয় নিয়েছেন। মাত্রা সংখ্যা যেখানে বক্তব্যের তুলনায় কম, সেখানে তার ভঙ্গিটি আঁটোসাঁটো, কাটা কাটা। আর মাত্রা সংখ্যা যেখানে বক্তব্যের তুলনায় বেশি, সেখানে তার শিথিল গ্রন্থতা ও অতিকথনের ভঙ্গি সুস্পষ্ট। গদ্যভাষ্যে যেহেতু মাত্রা সংখ্যার ব্যাপারটি নেই, তাই আমি বোঝার চেষ্টা করেছি ছন্দের বা সুরের মাত্রাগত সীমাবদ্ধতার ভেতরে কবি মূলত কি বলতে চেয়েছেন, গদ্যে বললে কবি কি বলতেন। আমি অনুবাদে তাই বলতে চেয়েছি। আমার মতো করে গদ্যে একালের গদ্য বলতে আমি কোন সময়ের গদ্যকে বুঝিয়েছি সেটাও পরিষ্কার হওয়া দরকার। একাল বলতে বর্তমান গ্রন্থের রচনাকালকে 2011 খ্রিস্টাব্দ বোঝায়নি। সাম্প্রতিক সময়ে বলা যায় 21 শতকের শুরু থেকে প্রমিত বাংলা গদ্য বড় ধরনের পরিবর্তন দেখা দিচ্ছে। বিশেষ পদ এবং ক্রিয়াপদ হিসেবে ঢুকে যাচ্ছে অজস্র ইংরেজি ও নব্য শহুরে স্টাইলিস্ট আঞ্চলিক শব্দ। ক্রিয়াপদে স্বরসঙ্গতিগত ধ্বনি পরিবর্তনেও ব্যাপকভাবে ঘটেছে। অনেকের সঙ্গে আমার এক্ষেত্রে মতান্তর ঘটবে আমি জানি, তবু আমার মনে হয় মৌখিক বাকভঙ্গি নির্ভর
ক্রমশ বিবর্তনশীল এই রূপটি একালের ভাষা, যা 20 শতকের প্রমিত গদ্যরীতি থেকে স্বতন্ত্র। তবে একালের গদ্য বলতে নতুন সৃজমান এই গদ্যকে আমি বোঝাইনি। একালের গদ্য বলতে আমি 20 শতকের দ্বিতীয়ার্ধে প্রচলিত প্রমিত গদ্য ভাষাকে বুঝিয়েছি। বসন্ত রঞ্জন রায়ের গৃহীত পাঠকে আমি বুনিয়াদি পাঠ হিসেবে বিবেচনা করেছি। পাশাপাশি নীলরতন সেনের ফটোমুদ্রণ সংস্করণেও প্রামাণ্য পাঠের গুরুত্ব দেওয়া হয়েছে। বসন্ত রঞ্জন এবং নীলরতনের পাঠান্তর যেখানে ঘটেছে, সেখানে প্রকৃতপক্ষে পাণ্ডুলিপির পাঠ কী তা অনুধাবনে আমার সীমিত সামর্থ্য নিয়ে আমি সত্য সন্ধানে মনস্ক ছিলাম। সম্পাদনার সময় আমরা বসন্ত রঞ্জন রায়ের শ্রীকৃষ্ণ কীর্তনের 5ম সংস্করণ ব্যবহার করেছি। অনুরূপভাবে অমিত্রসূদন ভট্টাচার্যের শ্রীকৃষ্ণ কীর্তন সমগ্রের 11 সংস্করণ, নীলরতন সেনের শ্রীকৃষ্ণ কীর্তনের 1ম সংস্করণ, মোহাম্মদ আব্দুল হাই ও আনোয়ার পাশা বড়চণ্ডীদাসের কাব্যের 6ষ্ঠ সংস্করণ, নীলিমা ইব্রাহিমের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পাঠের ভূমিকার 4র্থ সংস্করণ ব্যবহৃত হয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ওপর আমার একটি পূর্ণাঙ্গ সমালোচনা গ্রন্থ ইতপূর্বে প্রকাশিত হয়েছে। বর্তমান গ্রন্থের ভূমিকা অংশ দীর্ঘ করা তাই আমি সমীচীন মনে করিনি। পাণ্ডুলিপির পাঠোদ্ধার সহ বিবিধ ক্ষেত্রে আমার সহায় ছিলেন আমার শিক্ষক ডক্টর মোহাম্মদ শাহজাহান মিয়া। তার প্রাজ্ঞ নির্দেশনা ছাড়া এ গ্রন্থ সম্পাদনা করা আমার পক্ষে সম্ভব হতো না। তার কাছে আমার ঋণ অপরিশোধ্য। বর্তমান গ্রন্থের প্রচ্ছদ এঁকে বাধিত করেছেন দেশ বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক কাইয়ুম চৌধুরী। প্রচ্ছদের গ্রাফিক ডিজাইনে সহায়তা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ ইসরাফিল প্রাং। এদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। বুকস ফেয়ারের কর্ণধার মোহাম্মদ ফারুক হোসেন এই গ্রন্থটি প্রকাশের উদ্যোগ নিয়েছেন, তার কাছেও আমি কৃতজ্ঞ। আমার 2জন প্রিয় বন্ধু বর্তমান গ্রন্থের ফ্যাপ লিখে দিয়েছেন। প্রথম ফ্যাপ লিখেছেন আমার সহকর্মী জনাব তারিক মঞ্জুর, দ্বিতীয় ফ্যাপ লিখেছেন আমার সহপাঠী জনাব রিনা রানী দাস। সম্পাদনার দুরূহ কর্মযজ্ঞে পূর্বাপর আমাকে সহায়তা করেছেন আমার স্ত্রী পুতুল তালুকদার। আমার মেয়ে রাজকন্যা অপরাজিতা লিরিকের হাস্যোজ্জ্বল মুখ আমাকে সব সময় অনুপ্রাণিত করেছে। আমার অনুজ তুহিন তালুকদার ও প্রাক্তন ছাত্র মিজান মাহমুদের সহযোগিতার কথাও ভোলা যাবে না। এ গ্রন্থ সম্পাদনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন আমার সাবেক ব্যক্তিগত সচিব জনাব আনিসুর রহমান। সমন্বয়কারীর জটিল দায়িত্ব নিষ্ঠার সঙ্গেই তিনি পালন করেছেন, তার কাছে আমি ঋণী। আনুষঙ্গিক কর্মকাণ্ডে আমার বর্তমান ছাত্ররাও যুক্ত ছিলেন। এহসান হাবিব এবং জাবেদ ইকবালকে এজন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। পেশাদার প্রুফ রিডারেরা বর্তমান গ্রন্থের প্রুফ দেখেছেন, তাদের সতর্ক দৃষ্টি এড়িয়ে অনেক মুদ্রণ প্রমাদ নিশ্চয়ই রয়ে গেল, যা আমাদের পীড়া দিবে। সহৃদয় পাঠকের কাছে এজন্য আমি আগেই ক্ষমা প্রার্থনা করছি। বন্ধুরা, এই ছিল উপাল তালুকদার স্যারের ভূমিকা অংশটুকু। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।